আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা, এভরিথিং ওকে কিনা। তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব আর কি। একটু জানাবেন, হ্যাঁ। হ্যাঁ, একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার আগে এসি ঠান্ডা কমায় নেই আগে। আচ্ছা, তো যাই হোক, জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বীজগণিত 5 নাম্বার ক্লাস আর কি। এর আগে আমাদের বীজগণিতের 4টা ক্লাস হয়েছে। তো বীজগণিতের সিলেবাসটা সবসময় বলি, ব্যাংকের বীজগণিতের সিলেবাসটা তুলনামূলক ছোট আর কি, অল্প আর কি, হ্যাঁ। তো সেই অনুযায়ী যে টপিকগুলা থেকে প্রশ্ন হয়, জাস্ট হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি ধরাই দিচ্ছি, এবং যেগুলো না করালেই না সেগুলো করাই দিচ্ছে আর কি। এখন আপনাদের আগে কিন্তু 4টা বীজগণিতের ক্লাস হয়েছে। তো আমি আশা করতেছি যে আপনারা আগের গুলা করছেন, হ্যাঁ। কি করছেন আমি জানি না, মানে অন্তত যারা রেগুলার ক্লাস করেন আমি ধরে নিলাম যে আপনারা ক্লাস করতেছেন আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের বীজগণিত 5, হেডলাইন দেন বীজগণিত 5। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বীজগণিত 5, বীজগণিত 5। আর আপনাদের পরীক্ষা নেওয়া হবে একটু, সেটা একটু মাথায় রাখেন। সো হচ্ছে যে পরীক্ষা নেওয়া হবে। সো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, হ্যাঁ। যে আর ক্লাস সব সাজায় দেওয়া হয়েছে। সো সব দিক থেকে সুবিধা, জাস্ট হচ্ছে আপনি এক ক্লিকে সব ক্লাসগুলো হচ্ছে যে পেয়ে যাবেন আর কি, হ্যাঁ। কোনো ঝুট ঝামেলা নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি আর কি, হ্যাঁ। আচ্ছা, বীজগণিত 5 আজকে আমরা শিখব বেসিক্যালি ধারা, দা সিরিজ, ধারা বা হচ্ছে সিরিজ। এখান থেকে প্রশ্ন হয়, প্রিলিতে হয়, রিটেনে হয়। সো এখান থেকে যেগুলো না করলে না সেগুলো হচ্ছে আমরা করব। পিন্টু কুমার, হ্যাঁ হ্যালো স্যার, জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি। আচ্ছা, তো শুরু করা যাক তাহলে, হ্যাঁ। আপনাদের ওখানে কেমন লাগতেছে জানি না, আমার এখানে রেজুলেশন আজকে খুব ভালো লাগতেছে। আরো কয়েক সপ্তাহ পরে পরীক্ষা নিয়ে না, এর আগে 5টা ক্লাস শেষ হয়েছে, 5টা টপিক হচ্ছে যে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম বীজগণিতের। তো আজকে শেষ হয়ে যেতেছে, সমস্যা নেই, এই সপ্তাহ পাবেন, মানে আপনাকে আমি 4-5 দিন সময় দিব। আজকে তো শনিবার, রবিবার, হয়তো শুক্র শনিবার আপনাদের পরীক্ষা রাখবো, যেদিন আপনাদের ক্লাস থাকবে না আর কি, অফ ডেতে পরীক্ষা রাখবো আর কি। শেষের ইংরেজি ক্লাসটা সাজানো হয় নাই, দেখছেন? সব সাজানো, একটা সাজানো হয় নাই, ওইটার ভিতরে সবার মন প্রাণ রয়ে গেছে। বাকিগুলো করেন, একটা ক্লাস নাই থাকতে পারে, আর ওটার জন্য কি জীবন দিয়ে দিবেন? ওইটা রাইখা বাকিগুলো করেন, বা ওইটাও তো আছে, হ্যাঁ, হয়তো সাজানো হয় নাই। ওকে, আচ্ছা, তাহলে অঙ্ক শুরু করি, আসেন, সময় নষ্ট করার দরকার নাই। অঙ্ক শুরু করব, তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি ঘুমাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে একটু আইডিয়া দেই, হ্যাঁ। তো আমরা যে অঙ্কগুলা করব, সেই অঙ্কগুলা বেসিক্যালি হচ্ছে 2 টাইপের ম্যাথ পাবো। তো আমরা 2টা ধারা দেখি, এখানে একটা ধারা লিখি, একটা সিরিজ লিখি আমি, হ্যাঁ। ধারা হচ্ছে কয়েকটা ধাপ, একটা হচ্ছে সমান্তর ধারা, কিছু ম্যাথ আসে সমান্তর, আর 2 নাম্বার হচ্ছে গুণোত্তর, হ্যাঁ, গুণোত্তর। আর 3 নাম্বার হচ্ছে ওই যে কিছু ইয়া থাকে, মেন্টাল এবিলিটি টাইপের, হ্যাঁ, যে বিভিন্ন অন্যান্য লিখলাম, হ্যাঁ। নামটা আমার সুন্দর মনে আসতেছে না, সেটা হচ্ছে আমরা পরে করব আর কি। তো সমান্তর ধারাটা কি, আমি যদি একটু এক্সাম্পল দেই, 19 এ যে শিখছিলেন না সমান্তর গুণোত্তর ধারা, ওইটাই, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল দিই যে 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 ডট, আর দরকার নেই, 3টা দিলে একটা ধারা বোঝা যায়, ঠিক আছে। বা আরেকটা এক্সাম্পল যদি দেখি, যেমন হচ্ছে 1 যোগ 3 যোগ, আচ্ছা 1 যোগ ধরেন যে 1 যোগ 4, আচ্ছা 1 যোগ 4
যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 10 10 এরকম ধরেন, এরকম একটা ধারা। ঠিক আছে, তাহলে এটা দেখলে বোঝা যায় যে দেখেন হ্যাঁ এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কত, 2। এই দুইটার মধ্যে পার্থক্য কত, 2। তার মানে সব জায়গায় না ডিফারেন্সটা সমান, পার্থক্যটা সমান, অন্তরটা সমান। এই অন্তর মানে আবার বুকের ভিতর যে অন্তর থাকে সেই অন্তর না, এই অন্তর মানে ডিফারেন্স। হ্যাঁ, দুইটা পদের মধ্যে যে ডিফারেন্স সেই অন্তর এটা। ঠিক আছে, আচ্ছা, তো এই এখানে দেখেন এখানে পার্থক্য হচ্ছে 3, আবার এই দুটার পার্থক্য 3। তাহলে দেখেন এই আমি যে দুইটা एग्जांपल দেখলাম, এই এই দুইটা एग्जांपलই এক পদ থেকে আরেক পদের যে পার্থক্য, হ্যাঁ পার্থক্য, পার্থক্য বা এটাকে বলা হয় অন্তর। হ্যাঁ, পার্থক্য বা অন্তর, বা ইংরেজিতে বলা হয় ডিফারেন্স। কি বলা হয়, ডিফারেন্স। হ্যাঁ, এই ডিফারেন্স হচ্ছে সমান। এই ডিফারেন্সটা হচ্ছে কি সমান থাকে, ডিফারেন্সটা সমান থাকে। হ্যাঁ, তো ডিফারেন্সের প্রথম যেহেতু ডি, এজন্য এই একটা থেকে আরেকটার পার্থক্য বা যে অন্তর, একে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, পার্থক্য। আর এই যে প্রথমে যে থাকে কোন একটা ধারার প্রথম যে ব্যক্তি থাকে, হ্যাঁ এই যে এই ব্যক্তিগুলোকে, এইগুলাকে বলা হয় প্রথম পদ, বা এটাকে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুইটা প্রতীক আমরা শিখলাম, একটা প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অন্তর বা পার্থক্য যেটা থাকে সেটাকে বলা হয় ডি। আরেকটা জিনিস শিখতে হবে, এখন এখানে ধরেন এই যে আমি ডট 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 দিয়ে দিছি, আমি আসলে জানি না এখানে কয়টা পদ আছে। আমি এখানে 1 1 4 7 ডট ডট দিয়ে দিছি, আমি আসলে জানি না এখানে কয়টা পদ আছে। তো ধরেন এই সর্বশেষ যে পদটা থাকে সেটাকে হচ্ছে এখানে কয়টা পদ আছে আমরা জানি না। তো নরমালি হচ্ছে যে পদ সংখ্যা সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, যে কয়টা পদ আছে। এটা হচ্ছে পদ সংখ্যা। হ্যাঁ, পদ সংখ্যা এটাকে নরমালি n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তিনটা প্রতীকের সাথে আমরা পরিচিত হলাম। প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তর বা পার্থক্যকে প্রকাশ করা হয় d দ্বারা, আর হচ্ছে এই কয়টা পদ আছে পদ সংখ্যাকে বলা হয় কি n দ্বারা প্রকাশ করা হয়। এখন এই তিনটার সমন্বয়ে আমাদের একটা সূত্র হয়ে যাবে এখন। ঠিক আছে, এই তিনটার সমন্বয়ে এখন আমাদের একটা সূত্র বের হবে আর কি। সূত্র কি, সূত্র একটু দেখেন। আচ্ছা, এখন দেখেন এক নাম্বার হচ্ছে সমান্তর ধারার এক নাম্বার সূত্র, সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা প্রথম পদ, n টা টোটাল কয়টা পদ আছে, এক তো একটা সংখ্যা, d টা হচ্ছে সাধারণ অন্তর বা পার্থক্য যে লেখা আছে। এটা হচ্ছে a প্রথম পদ, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় d। টোটাল কয়টা পদ আছে এটাকে বলা হয় n। আর আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে যোগফল, n পদের যোগফল। হ্যাঁ, যোগফল বলা হয়, আবার হচ্ছে সমষ্টি বলা হয়। এই সমষ্টির সূত্র হচ্ছে কত, n বাই 2 ইনটু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। আমাদের নরমালি এই দুইটা জিনিসই নির্ণয় করতে বলে, একটা হচ্ছে কততম পদ, আর আরেকটা আসে যে যোগফল কত, পদগুলোর যোগফল কত। হ্যাঁ, এই দুইটা জিনিস আমাদের সমান্তর ধারা নির্ণয় করতে আসে। তাহলে একটু ঝটপট লিখে ফেলেন যে এই এখানে আমি যা যা তুললাম এবং এই দুইটা সূত্র একটু তুলেন। হ্যাঁ, এই দুইটা সূত্র দিয়ে সমান্তর ধারার অঙ্ক শেষ। একটু তুলবেন দ্রুত। হ্যাঁ, একটু দ্রুত তুলে ডান লেখেন, আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কে যাব, মানে আমরা অঙ্কে ঢুকবো, সূত্র শেষ, এখন আমরা অঙ্কে ঢুকবো, সূত্র শেষ। সূত্র শেষ, এবার অঙ্কে যাব। ডান, ওকে ডান, যেহেতু আমি অঙ্কে চলে যাই তাহলে। হ্যাঁ,
এবার অঙ্ক দেখেন, প্রথমে একটা সহজ অঙ্ক দেই নাকি? হ্যাঁ, বেজের অঙ্ক দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সহজ একটা অঙ্ক বাই করি দাঁড়ান আপনাদেরকে। আচ্ছা, 2 4 8 16। ওকে, দেখেন এই অঙ্কটা আমরা করি। আচ্ছা, এটা হচ্ছে একটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে, বাংলা অঙ্ক। হ্যাঁ, বাংলা অঙ্ক। দেখেন 2 4 8। ও শিট, এটা তো ইয়ে কি বলে, গুণোত্তর ধারা লিখে ফেলতেছি। সমান্তর ধারার অঙ্ক নাই, সহজ অঙ্ক খুঁজতেছি আপনার লিগা। আচ্ছা, এখানে একটা পাওয়া গেছে, এটাই করি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে বাংলা অঙ্ক, বিসিএস এ আসছে। বাংলা অঙ্ক বিসিএস এ আসছে। হ্যাঁ, আচ্ছা, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কততম পদ? ধারাটির কততম পদ 302। এটা একটু লিখে রাখেন, এটা হচ্ছে 42তম বিসিএস এর 42 বিসিএস। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কততম পদ 302। আচ্ছা, আমরা এখন আগে তো জানতে হবে যে এটা কোন ধারা। হ্যাঁ, যে এটাকে সমান্তর নাকি গুণোত্তর নাকি অন্য কিছু আছে। পার্থক্য দেখেন, পার্থক্য কত? 3। পার্থক্য কত? 3। পার্থক্য কত? 3। তাহলে সব জায়গায় যেহেতু পার্থক্য বা ডিফারেন্স বা অন্তর হচ্ছে 3, তার মানে এটা কি সমান্তর ধারা অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখবেন এটি প্রথম অঙ্ক আমি ফর্মালি করে দিচ্ছি, লিখিত আসে, লিখিত করে দিচ্ছি। এটি একটি সমান্তর ধারা। হ্যাঁ, সমান্তর ধারা যার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ, সাধারণ অন্তর, এই অন্তর মানে পার্থক্য। সাধারণ অন্তর হচ্ছে এই 8 মাইনাস 5। আচ্ছা, এখানে আপনাদের একটু বলি, আমরা যখন সাধারণ অন্তর নির্ণয় করব, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় পদ থেকে, সাধারণ অন্তর নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে বের হয়। দ্বিতীয় পদ হচ্ছে 8, প্রথম পদ হচ্ছে 5, তাহলে কত? 3। আমরা নরমালি মুখে বলতেছি পার্থক্য 3, কিন্তু বইয়ের ভাষায় যদি বলি ফর্মালি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বিয়োগ দিলে সাধারণ অন্তরটা বের হয়ে যায়। আচ্ছা, এখন এইটা কততম পদ আমি জানি না, তাহলে আমাদের একটা সহজ কি, এটাকে আমরা n তম পদ ধরে নিব। কততম পদ? n তম পদ ধরে নিব। তাহলে লিখবেন যে ধরি n তম পদ হচ্ছে 302। আমরা ধরে নিলাম, এই অঙ্কটা কিন্তু রিটেন করে দিছি আমি। n তম পদ 302, কারণ এগুলো রিটেনে আসে, যেটা রিটেন আসে আমি রিটেনই করে দেব, আর যেটা প্রিলি এটা প্রিলির মতই করে দেব। n তম পদ 302। তাহলে এখন দেখেন n তম পদের সূত্র কি, আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 302। মনে না থাকলে খাতা দেখে নেন। আচ্ছা, এর মান কত? এর মান 5। n মাইনাস 1, n এর তো মান জানি না। d এর মান কত? 3, 302। আচ্ছা, এবার দেখেন এই 5 ওই পাশে যায়। হ্যাঁ, তাহলে 302 বিয়োগ 5, 3 দিয়ে গুণ করেন, 3n মাইনাস, আরো সহজ থাকবে, আরো সহজ, দরকার নাই। আচ্ছা, তাহলে n মাইনাস 1 ইনটু 3, এই 5 ওই পাশে যায়, 302 থেকে 5 গেলে থাকবে 297। ঠিক আছে, এই 5 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এবার 3 দিয়া 297 কে কাটেন, 3 দিয়া কাটা যায়? আচ্ছা, 3 নং কত? 27, 7 থাকে আমার 2,
2 27, 27 এর মধ্যে আবার 9, ইয়েস যাই 99 বার। হ্যাঁ, তাহলে n - 1 = 99। তাহলে n = দেখেন এই যে 99 আর এই যে -1 এটা গেল প্লাস। তাহলে n = কত? 100। তাহলে আমরা ধরছিলাম n তম পদ এত, তার মানে কি 100 তম পদ হচ্ছে এই, অতএব হ্যাঁ, তার মানে n = হচ্ছে কত? 100। তাহলে आंसर লিখবেন কি? आंसर যে 100 তম পদ হচ্ছে 302। এটা হচ্ছে উত্তর। আর 100 তম পদ 302, ঠিক আছে? 100 তম পদ হচ্ছে 302। ভর্তি হচ্ছে 1800 জনের উপরে, 1850 জন, ক্লাস দেখতেছে মাত্র 200 জনের কাছাকাছি। মানে বাকিদের কি চাকরি হয়ে গেছে নাকি? আমার কোনো লস নাই, আই হ্যাভ নো লস। হ্যাঁ, এটা গেল। হ্যাঁ, তাহলে প্রথম অঙ্ক ছিল, হ্যাঁ, ভদ্রতা করে রিটার্ন করাই দিলাম। হ্যাঁ, যেহেতু এটা রিটার্ন আসে 100 তম পদ। ওকে, এইবার হচ্ছে আমরা অন্য অঙ্কে চলে যেতেছি। হ্যাঁ, ব্যাংকের অঙ্কে চলে যেতেছি। আমরা এখন ব্যাংক ম্যাথ সলভ করব। আচ্ছা, আরো একটা দুইটা বাংলা ম্যাথ করি আর কি। আমরা একটু আপনাদের একটু পরিপক্ক বানায়, আর তারপরে হচ্ছে আমি আমাদের মূল হচ্ছে যে ইসা সলভ করি, মানে মূল অঙ্কে ঢুকি আর কি। আরো একটা দুইটা ম্যাথ করাই বাংলাতেই। প্যাটার্ন সিরিজ। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। এটা হচ্ছে সমষ্টির সূত্র। প্রথমটা ছিল পদের সূত্র, এবার করাবো সমষ্টির সূত্র। এটাও একটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে। দেখেন 3 + 6 + 9 + 12 প্লাস ডট 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 ডট। ধারাটির 12টি পদের সমষ্টি কত? ধারাটির 12টি পদের সমষ্টি কত? আচ্ছা, 3 6 9 12 ডট ডট ডট। ধারাটির 12টি পদের সমষ্টি কত? তাহলে দুইটা সূত্র ছিল সমান্তর ধারার। একটা হচ্ছে n তম পদের, আরটা হচ্ছে n তম পদের যোগফল বা সমষ্টি সূত্র। এটা হচ্ছে সমষ্টির অঙ্ক। তাহলে সমষ্টি কিভাবে করব দেখেন। তাহলে এটার a এর মান কত? 3। d এর মান কত? 6 - 3 সমান হচ্ছে কত? 3। এখন বলছে এই 12টি পদের সমষ্টি কত? তাহলে পদ সংখ্যা n = কত? 12। ঠিক আছে, তাহলে অতএব 12টি পদের সমষ্টি। সূত্র কি জানি? n/2 2a + n - 1 into d। মনে না থাকলে খাতায় মিলিয়ে নেন, খাতায় শুধু লিখে দিচ্ছি। তাহলে n/2, n এর মান কত? 12। তাহলে n এর মান যদি 12 হয় তাহলে কি লিখবেন? n/2 মানে 12/2। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে 2a, এই হচ্ছে 2 আর a এর মান হচ্ছে 3। 2a + n - 1, n এর মান 12, 12 - 1 ইনটু হচ্ছে d, d এর মান 3। তাহলে কত হবে দেখেন? 2 দিয়ে কাটলে 6, 3 দ্বিগুণে 6। এই 12 থেকে যদি 1 যায় 11 হয়। 11 কে বাইরের 3 দ্বারা গুণ করেন। 3 11 33, 3 11 33, 6 ইনটু 33 আর 6 39, 6 নং 54, 4 হাত থেকে আমার 5, আর 3 6 18 আর হচ্ছে
18 আর হচ্ছে 5 23 2 3 4 উত্তর কি এটা? আপনাদের কত আসছে? 234। ঠিক আছে, 234। ওকে, দুইশো চৌত্রিশ। হ্যাঁ, আচ্ছা এইবার আপনাদের দেখেন ব্যাংকের কোশ্চেন দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার অগ্রণী ব্যাংক দুইটাতে আসছে। বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংক দুই জায়গায় আসছে। আচ্ছা, the sum of the sum of first 7 terms of the series সিরিজটা কি 5, 9, 13, 17, is what? আচ্ছা, কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংকে আসছে, অফিসারে আসছে এবং সাথে হচ্ছে অগ্রণী ব্যাংকে আসছে। আচ্ছা, এখন দেখেন the sum of the first 17 terms of the series এত। আমি যদি বাংলা বলি যে এই ধারাটি 5, 9, 13 সাম না 13, 17 ধারাটির প্রথম 17টি পদের সমষ্টি কত? আমরা আগে একটা অঙ্ক এরকম করছি, একটা ধারা দেওয়া ছিল, সেই ধারাটা বলছে প্রথম 17টি পদের সমষ্টি কত। তাহলে অঙ্কটা করি। তাহলে এ কত? এ এর মান কত? প্রথম পদ 5। বি এর মান কত? 9 থেকে 9 বিয়োগ 5 ইকুয়াল টু 4। আচ্ছা, এখানে বলে দিছে 17টা টার্মস, এন এর মান 17। এখন দেখেন সাম অফ দা 17 টার্মস, অতএব সাম অফ দা 17 TERMS টার্মস, হ্যাঁ তাহলে কত হবে? টার্মস ইকুয়াল টু সূত্র কি? n/2 2a plus n minus 1 into d। ওকে, আচ্ছা এখানে চাইলে আপনারা এখানে লিখতে পারেন, হ্যাঁ n/2 2a plus n minus 1 into d, এটা হচ্ছে সূত্র। তাহলে n এর মান কত? n এর মান 17 17/2 2a 2 তো 2, a এর মান 5 প্লাস n minus 1 17 minus 1 into d, d এর মান 5। এই জাস্ট আমি মানগুলো বসাইছি, কার কত মান আছে, হ্যাঁ কার কত মান সেটা আমি বসাইছি। তাহলে 17/2 5 দ্বিগুণে হচ্ছে কত? 10। আর 17 থেকে 1 গেলে কত হবে? 16। এই 16 সাথে 5 গুণ, 5 16 80, 5 16 80। তাহলে 17/2 10 আর 80 তে হয় কত? 90। 2 দিয়ে কার হবে কত? 45। তাহলে 17 আর 45 গুণ করলে কত হয়? 17 আর 45 17 45 5 17 5 7 35 এর 5 আর থাকে আমার 3 5 একে 5 আর 3 8 4 17 34 34 দ্বিগুণে 68 68 5 16 6 থাকে আমার 1 765
765 যদি আমার ভুল না হয়, দেখেন তো উত্তর ঠিক আছে কিনা। আপনাদের কত হয়েছে আমি জানি না। 729 এই ও ঠিক হয় নাই তো। আমি কোথাও ভুল করছি মনে হয় না। 17 45 16 এই ভুল করছি। এই যে সরি 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 সরি, এইখানে 5 দেওয়া আছে দেখছেন, এখানে হচ্ছে 4। হ্যাঁ 4 16 64, 5 16 64, তাহলে 74। হ্যাঁ 2 দ্বারা 74 কে কাটলে হবে 36 দুগুণে 72, 37। 37 দুগুণে 74, তাহলে এটা গুণ করেন 17 আর 37 যদি আপনি গুণ করেন তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 629। 629 সরি। হ্যাঁ আমি যে এইখানে ডি এর মানটা ভুলে 5 বসাই দিয়েছিলাম। 5 তো হচ্ছে এ এর মান। 5 হচ্ছে এ এর মান, d equal to 4। হ্যাঁ আমি এ এর মানও চাই 5 বসাইছি, d এর মানও 5 বসাই দিয়েছিলাম। যাই হোক, স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন। হ্যাঁ 669। হ্যাঁ ওকে, এটা শেষ। তাহলে এটা শেষ, এটা শেষ। ওকে, তাহলে এটা গেল। আমরা নতুন আর একটা অঙ্ক করি। আচ্ছা, এবার গুণোত্তর ধারা সম্পর্কে একটু বলি। দেখেন গুণোত্তর ধারা, ধরেন 2 4 8, এটা একটা ধারা। ধরেন 3 3 6 6 12, এটা একটা ধারা। হ্যাঁ তো এই ধারাগুলো একটু খেয়াল করেন। হ্যাঁ এই ধারাগুলো একটু খেয়াল করেন যে এটা তো আপনার আগে বুঝতে হবে এটা কি সমান্তর নাকি গুণোত্তর। তো আমরা যদি একটু খেয়াল করেন এটা কি সমান্তর ধারা কিনা একটু চেক করেন। চেক, এই দুটোর পার্থক্য হচ্ছে কত? 2। এই দুটোর পার্থক্য কত? 4। তাহলে সমান পার্থক্য না। এদের পার্থক্য 3, এদের পার্থক্য কত? 6। সমান পার্থক্য হইতেছে না। তবে এখানে একটা জিনিস থাকতেছে, সেটা হচ্ছে অনুপাতটা সমান থাকবে। কি থাকবে? সমান অনুপাত। অনুপাত কি জিনিস দেখেন, এই যে আমরা যদি এই 4 কে 2 দিয়ে ভাগ করি, 4 ভাগ 2 ইকুয়াল টু কত হবে? 2। ওকে, আবার 8 কে যদি 4 দিয়ে ভাগ করি 2, তাহলে দেখেন এই অনুপাতটা সমান থাকতেছে। হ্যাঁ আচ্ছা, এখানে যদি একটু ইয়া করি, দেখেন এখানে আমরা যদি 6 কে 3 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে কত? 2। আর 12 কে 6 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে কত? 2। তার মানে হচ্ছে এই অনুপাতটা সেম থাকতেছে। তাহলে গুণোত্তর ধারার বৈশিষ্ট্য কি? ভাগফলটা সমান থাকে। অনুপাত বা ভাগফলটা সমান থাকে। ঠিক আছে, তো ভাগফলটা সমান থাকে। তো এই এই যে অনুপাত, এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে রেশিও, রেশিও মানে অনুপাত। ঠিক আছে, জাস্ট এটাই পার্থক্য। সমান্তর ধারার ডি দ্বারা প্রকাশ করা হয় পার্থক্যকে বা অন্তরকে, আর গুণোত্তর ধারায় রেশিও বা অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সূত্র লিখে ফেলি তাইলে। হ্যাঁ গুণোত্তর ধারা,
গুণোত্তর ধারার n তম পদ। আচ্ছা একটু লিখে রাখি যে প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে n তম গুণোত্তর ধারার 1 নম্বর সূত্র হচ্ছে n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। a r টু দি পাওয়ার n মাইনাস 1 আর r নাম্বার হচ্ছে সমষ্টি সূত্র n পদের সমষ্টি। এটা হচ্ছে দেখেন a আচ্ছা a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা সূত্র। এটা আবার দুই বধূ একসাথে, বাংলা একটা সিনেমা আছে না, মান্না শাবনূর আর হচ্ছে মৌসুমী, হ্যাঁ, জামাই একজন বধূ দুইটা। তো এই ভদ্রলোকের দুই বউ, এটা হচ্ছে আর একটা সূত্র আছে, এটা একটা সূত্র আর এটা হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n আর 1 মাইনাস r। তাহলে এই দুইটা সূত্রের কারণ কি খেয়াল করেন, এখানে r থেকে 1 বিয়োগ, r থেকে 1 বিয়োগ, আর এখানে 1 থেকে r বিয়োগ, 1 থেকে r বিয়োগ। তো এই সূত্রটা আপনি কখন ব্যবহার করবেন, যখন 1 বড় হবে r এর মানটা ছোট হবে, তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন, এই রূপটা ব্যবহার করবেন। আর এইটা কখন ব্যবহার করবেন, যখন rটা বড় হবে এবং 1টা ছোট হবে, তখন আপনি এই রূপটা ব্যবহার করবেন। তার মানে আপনি যখন অঙ্ক করতে যাবেন তখন কোন সময় r এর মান 2 পাইতে পারেন, 3 পাইতে পারেন, তাহলে r বড় হইলে আপনি এটা ব্যবহার করবেন, এই r বিয়োগ 1। আর কোন অঙ্কে দেখবেন r এর মান 1 এর থেকে ছোট হয়ে গেছে, 0.5 0.7 বা এরকম, অর্থাৎ r এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এই যে 1 মাইনাস r। অর্থাৎ এই সূত্রটার যখন আপনি সমষ্টি ব্যবহার করবেন তখন একটু খেয়াল করবেন যে r এর মানটা ছোট নাকি বড় 1 এর থেকে, সেটার উপরে আপনি কোন সূত্র কোন রূপটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে। একটু তোলা শেষ হলে আমি মুছে দেব, অঙ্কে চলে যাব। ওকে ডান। হ্যাঁ, তাহলে গুণোত্তর ধারা ইয়া পাইলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমরা গুণোত্তর ধারার অঙ্ক করি। হ্যাঁ, প্রথম যে অঙ্কটা লিখছিলাম সেটাই গুণোত্তর ধারা ছিল, তো পরে আবার মুছে দিলাম, বললাম যে গুণোত্তর ধারা বাদে অন্য অঙ্কটা করাই আর কি। গুণোত্তর ধারা ইয়েস, ফাইন্ড ইট। আচ্ছা প্রথমেই গুণোত্তর ধারার অঙ্কগুলো একটু অন্য টাইপের আর কি, তো যেটা আছে করি। হ্যাঁ, শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট। ও না, আচ্ছা দেখেন গুণোত্তর ধারা যে অঙ্কটা বেশি আসে প্রিলি রিটেন দুই জায়গাতে আসে। হ্যাঁ, এটা হচ্ছে সিনিয়র অফিসার। হ্যাঁ, দেখেন আচ্ছা the second
and third term of a geometric series are in 9 and are 9 and 3 respectively. আচ্ছা, the sixth term of the series, the sixth term of the series equal to what? আচ্ছা, অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, অর্থাৎ গুণোত্তর ধারার এই অঙ্কটা একটু মানে আপ লেভেলের আর কি। হ্যাঁ, গুণোত্তর ধারার অঙ্ক দেখলাম যে এই অঙ্কটাই একটা আপ লেভেলের, ছোটখাটো নরমাল অঙ্ক খুব একটা আসে না, ঠিক আছে। এই অঙ্কটাই দেখলাম একাধিকবার আসছে। আচ্ছা, তো দেখেন আগে অঙ্কটা দেখেন, the second and third term of a geometric series are 9 and 3 respectively. The sixth term of the কি বলছে সিরিজ ইকুয়াল টু হোয়াট। আমি যদি বাংলা বলি, এটা হচ্ছে আপনার গুণোত্তর ধারা বোঝায় এটাকে। হ্যাঁ, জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারাকে বোঝায়। আমি একটা ধারা লিখি, দ্য সেকেন্ড মানে প্রথম পদ নাই, তাহলে 1 2 3 4, প্রথম পদটা আমরা জানি না। সেকেন্ড পদ বলছে 9, থার্ড টার্ম বলছে হচ্ছে 3, আর বাকিগুলা কিছু জানি না, এরকম বলছে। যে একটা ধারা আছে, প্রথম পদের সম্পর্কে কিছু বলা নেই, বলছে দ্বিতীয় পদটা হচ্ছে 9, তৃতীয় পদটা হচ্ছে 4, এরকম যদি চলতে থাকে তাহলে তার যে ষষ্ঠ পদ, এই ধারাটার ষষ্ঠ পদের মান কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো প্রথম পদ, আমাদের যে কোনো একটা পদ বের করতে হলে আমাদের কি লাগে, আমরা n তম পদের সূত্র কি জানি গুণোত্তর ধারার, a into r to the power n minus 1, আপনাদের খাতায় লেখা আছে দেখেন। আমরা যে কোনো যদি পদ বের করতে চাই তাহলে আমাদের তিনটা জিনিসের মান লাগবে। কয়টা জিনিসের মান লাগবে? তিনটা জিনিসের মান, একটা a লাগবে, একটা r লাগবে, আর একটা n লাগবে। এই তিনটা যদি আমরা পারি তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন এখানে n এর মান 6 বলা আছে, এই যে বলছে যে 6 তম পদ কত, n এর মান 6, তার মানে শুধু a এবং r এই দুটো যদি আমরা পারি বের করতে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন প্রথম পদটা বের করা লাগবে আর r এর মান বের করা লাগবে, তাহলে আমাদের অঙ্ক হবে। তাহলে আমরা অঙ্কটা করি, দেখেন আমাদের এখানে এই সেকেন্ড তম পদের কথা বলা আছে, তাহলে আমরা জানি দেখেন সেকেন্ড তম পদ কত হবে। আচ্ছা, দ্বিতীয় পদ, আচ্ছা দেখেন n তম পদের সূত্র কি, a r to the power n minus 1, তাহলে খেয়াল করেন দ্বিতীয় পদের সূত্র কত হবে, দ্বিতীয় পদ কত হবে, a r to the power 2 minus 1, ঠিক আছে না। এটারে a r to the power 2 minus 1 মানে কত, a r এর পাওয়ার কত 1, এক তো আর দেওয়া লাগবে না। আর তৃতীয় পদের মান দেওয়া আছে, তৃতীয় পদের মান কত হবে, a r to the power 3 minus 1, এই যে এই সূত্র ব্যবহার করতেছি আমি। তাহলে দেখেন a r to the power 3 minus 1 মানে কত, 2। তাহলে আমরা লিখতে পারি না যে এই দ্বিতীয় পদ এটার মান হচ্ছে 9, আর যে তৃতীয় পদ বাইর করছি এটার মান হচ্ছে 3, লেখা যায় তো, তাই না? আচ্ছা আমি লিখে দেখেন, এখানে ফর্মালি করি। হ্যাঁ, আচ্ছা লেট ফার্স্ট টার্ম বা প্রথম পদ a, ঠিক আছে, আর প্রথম পদটা আমরা a ধরে নিলাম, আর হচ্ছে কমন রেশিও
সাধারণ অনুপাত হচ্ছে আর। ঠিক আছে, এর ধরে নিলাম প্রথম পদ এ আর সাধারণ অনুপাত হচ্ছে কত আর। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় পদটা কেমনে বের করব? অতএব a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে দ্বিতীয় পদ, এটার মান কত? 9 বাই a r ইকুয়াল টু 9। ঠিক আছে, সমীকরণ নম্বর 1। এবার তৃতীয় পদ বের করব। a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 এর মান হচ্ছে 3 বাই a r স্কয়ার ইকুয়াল টু 3। এগুলো সব বোঝানোর জন্য ব্যাখ্যা করছি, এগুলো একটাও লাগবে না। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ আর এটা হচ্ছে একটা সমীকরণ। এখন দেখেন, আমরা 1/2 করলে হবে, 2/1 করলে হবে। তাহলে আমরা যদি এটা করি যে 2/1 করি, হ্যাঁ, এই অঙ্কটা রিটেন লিখে রাখেন, রিটেন। তাহলে দেখেন 2 নং ভাগ 1 নং। 2 নং এর বাম পক্ষ কি? a r স্কয়ার। 1 নং এর বাম পক্ষ কি? a r। 2 নং এর ডান পক্ষ কি? 3। 1 নং এর বাম পক্ষ কি? 9। a এর সাথে a চলে গেল, এই r এর সাথে একটা r কাটা যাবে, তাহলে r ইকুয়াল টু 3 1। r এর মান হচ্ছে কত? 1/3। r এর মান 1/3। আর কিসের মান লাগবে? a এর মান লাগবে। এখন r এর মান 1/3, এটা যে কোনো একটা সমীকরণে বসাই। 1 নং সমীকরণে যদি আমরা r এর মান বসাই, 1 নং সমীকরণে, তাহলে a এর জায়গায় a থাকবে আর r এর জায়গায় বসাবেন কত? 1/3 সমান সমান এই পাশে কত? 9 বা a ইকুয়াল টু এই 3 এর পাশে গুণ হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু 3 নং 27। তাহলে আমাদের দুইটা মান লাগতো, একটা r এর মান লাগতো, একটা হচ্ছে a এর মান লাগতো। ঠিক আছে, এখনো বলছে যে এই 6 নম্বর পদ কত? 6 নম্বর পদ কত? তাহলে কি লিখবেন? 6 টার্মের সূত্র কি? a oh shit, আচ্ছা আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, আমি টের পাই নাই যে নেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, ক্লাস আমি ওয়াইফাই দিয়ে অফ করে দিছি, ইয়া চলতেছে আর কি। হ্যাঁ, ফোনের নেট চলতেছে। হটস্পট আছে নাকি? হটস্পট ওকে। আচ্ছা এটা আরেকবার বুঝাইতে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, কারণ হচ্ছে যে, আচ্ছা আমি আরেকবার বলি। হ্যাঁ, আরেকবার বলি। দেখেন, প্রথমে হচ্ছে বলছিল যে দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদ বলছিল 9 আর তৃতীয় পদ বলছিল হচ্ছে 3। আপনারা আবার যখন রেকর্ড দেখবেন তখন ক্লিয়ার একটানা পাবেন আর কি। হ্যাঁ, একটানা পাবেন, বুঝতে পারবেন, সমস্যা নেই। আর এটা মোছা সম্ভব না, এত বড় অঙ্ক আরেকবার বুঝাইতে গেলে আমার আর ক্লাস নেওয়া দরকার নেই। ঠিক আছে, ক্লাস শেষ, এর কই মুছবো বলেন? তো এখানে সেকেন্ড পদ আর থার্ড পদ
এটা হচ্ছে দ্বিতীয় পদের সূত্র a r টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 9। আর এটা হ্যাঁ a r টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 9, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে a r এর মান 9 পাইছি। আর তৃতীয় নম্বর পদ বলছে হচ্ছে 3, তৃতীয় পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 3 - 1, সেখান থেকে পাইলাম a r স্কয়ার ইকুয়াল টু 3। এরপর 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, এই 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, 2 এর ডান পক্ষ ভাগ 1 এর ডান পক্ষ, কাটাকাটি করে r এর মান পাইছি 1/3। এই r এর মান আবার 1 নং সমীকরণে বসাইছি, এই যে a r টু দি পাওয়ার 9 এই সমীকরণে r এর মানটা বসাইছি, যে 1 নং লেখা আছে, 1 নং এ বসায়া a এর মান পাইছি 27। তাহলে আমাদের অঙ্ক করার জন্য দুইটা মান লাগতো, একটা হচ্ছে a এর মান আর একটা হচ্ছে r এর মান, দুইটাই পাইছি, r এর মান a এর মান। ঠিক আছে, এখন আমরা সূত্র বসাইছি, বলছে 6তম পদ কত। তাহলে 6তম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার 6 বিয়োগ 1, যততম পদ থাকে n - 1 মানে অত বিয়োগ 1, a r টু দি পাওয়ার n - 1। তাহলে a এর মান 27, r এর মান 1/3, আর 6 - 1 ইকুয়াল টু কত, 5। ওকে, এখন এখানে 27 কে লেখা যায় 3 কিউব, 1 এর উপর 5 থাকলে কি আর না থাকলে কি 1, 3 এর উপর 5 কিউব আছে, 3 এর পাওয়ার হচ্ছে 5, 3 এর পাওয়ার 5, এখানে 3 এর 27 কে লিখছি 3 এর পাওয়ার 3, তিনটা কাটা গেলে আরো দুইটা থাকবে, 3 স্কয়ার থাকবে, তাহলে 1/3 স্কয়ার মানে 1/9। শেষ, উত্তর হচ্ছে, এটা হচ্ছে ষষ্ঠতম পদ। এটা একটা রিটেন ম্যাথ, এটা একটা রিটেন ম্যাথ। ঠিক আছে, না এটা অঙ্ক সহজ, কিন্তু মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে, আপনারা যখন রেকর্ড দেখবেন তখন আবার মানে তখন তো একসাথে পাবেন আর কি। হ্যাঁ, তারপর আমি আরেকবার বুঝাই দিচ্ছি আর কি। ঠিক আছে, মানে লাইট জ্বলতেছে তো ওয়াইফাই চলে গেছে, আমি টেরও পাইনি। তাও ভালো যে লাইভ কাটার আগে আমি দেখতেছি কি ব্যাপার, আসতেছে না কেন। তখন হচ্ছে আমি ইয়া করছি আর কি, যে আচ্ছা এই যেটা দিলাম এই অঙ্কটা সিনিয়র অফিসারের ম্যাথ আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ করবো। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এটি দেখেন, বলছিলাম না যে কয়েকটা ধারা আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অন্যান্য ধারা, অন্যান্য ধারা থেকেও ম্যাথ আসে। এই অঙ্কটা অনেকবার আসছে, একটু দেখেন। এটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, কি আসছে দেখেন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, ফাইন্ড দ্য next number in the following pattern, আচ্ছা কি প্যাটার্ন আছে, এখানে 320, 160, 80, 40 এরকম। এটাও কিন্তু এক ধরনের দেখতেছেন যে এটাও কিন্তু গুণোত্তর ধারার অঙ্ক। কি ধারার অঙ্ক, গুণোত্তর ধারা। কারণ দেখেন অনুপাত সমান, এই দুইটার ভাগফল হচ্ছে এক সেম, এই দুইটার আবার সেম, এই দুইটার আবার সেম, এটা এক ধরনের গুণোত্তর ধারা। ঠিক আছে, এখন বলছে কি দ্য নেক্সট নাম্বার অফ দ্য ফলোইং প্যাটার্ন। তাহলে আমরা দেখতেছি যে এটার অর্ধেক হচ্ছে এখানে, এটার অর্ধেক হচ্ছে কত, 80, 220, 320 এর অর্ধেক 160, 160 এর অর্ধেক 80, 80 এর অর্ধেক 40, তার অর্ধেক কত হবে, 20 না হয়ে অন্য কিছু হওয়ার সুযোগ আছে, 20 না হয়ে অন্য কিছু হবার সুযোগ নাই। অবশ্যই এটা কত হবে, 20, অবশ্যই 20 হবে। ঠিক আছে, আচ্ছা এটাও কিন্তু একটা গুণোত্তর ধারার অঙ্ক ছিল, কিন্তু ওই ঝামেলা চাই নাই যে এত কি অত কি। হ্যাঁ, বাট গুণোত্তর ধারারই ছিল। আচ্ছা এবার দেখেন আরো কিছু ম্যাথ এই সিরিজের মধ্যেই আসে, সেই অঙ্কগুলো একটু দেখেন। 1, 2, 3 ডট ডট n, সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1
ডিভাইডেড বাই 2। এই অঙ্কগুলোকে বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3, হ্যাঁ, ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র। অঙ্ক দেখেন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, এই যে এখন হচ্ছে মানে হজবরলা না, মানে ডিফারেন্ট টাইপের আসে, আপনার কি বলে অঙ্ক। এইগুলো অবশ্য সমুদ্র ধারার মধ্যে ধরতে পারেন, সমুদ্র ধারার মধ্যে আমরা প্রথম যে ধারাটা শিখছি, বাট এটা একটু অন্য টাইপের ম্যাথ আর কি। এগুলো আসে পরীক্ষাতে, ডট 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 প্লাস 100 বলছে এটার যোগফল কত। সমান্তর ধারায় কিন্তু আমরা এটা করছিলাম। তো এখন এখানে সমান্তর ধারার ওই সূত্রগুলা লাগবে না, আমরা যে পড়ছিলাম না, প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, হ্যাঁ, এগুলা ওই সূত্র ছাড়াই হয়ে যাবে, এই জন্য এটা আলাদা করাইলাম। ঠিক আছে, সমান্তর ধারারই পার্ট আলাদা করাইছি। দেখেন তো এখানে দেখেন এইগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, 1 2 3 মাঝখানে কোনো গ্যাপ নাই, হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক সংখ্যা ইকুয়াল টু কত, তাহলে আমরা এই সূত্রে বসাই দেব। এই যে এখানে কয়টা পদ আছে, n ইকুয়াল টু কত, 100। তাহলে যোগফল কেমনে বের করবেন, n ইনটু n প্লাস 1, 100 যোগ 1 ডিভাইড বাই 2। তাহলে 100 ইনটু 101 ডিভাইড বাই 2, 50 শূন্য, 5 অক্ষে 5, 5 এ 0 0, 50 50। এই অঙ্ক যে কত সংখ্যবার আসছে পরীক্ষাতে, নট অনলি ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এনএসআই, যা যত জায়গায় আসছে, অভাব নাই এই অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক। তাহলে এটা মুখস্থ রাখবেন যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 50 50। আপনারা এই অঙ্ক করে বের করতে হবে না, জাস্ট মুখস্থ। 1 থেকে 100 পর্যন্ত কত, 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত বের হইলো, 50 50। ঠিক আছে, আচ্ছা এখন পরীক্ষায় আবার এটা আসে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 99, এটাও আসছে, এটাও পরীক্ষাতে আসছে। তাহলে 99 হলে কি, এখান থেকে জাস্ট 100 কমে যাবে, তাহলে কি হবে 49 50। এই 2-4টা প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ রাখতে হবে যদি আপনি চাকরি পরীক্ষায় ভালো করতে চান। এগুলো যেহেতু বহুবার আসে, যদি চেঞ্জ আসলে তো আসলেই, চেঞ্জ না আসলে বসাই দিবেন। ঠিক আছে, এগুলা একটু জানতে হবে আপনাকে। ঠিক আছে, ওকে। তাহলে এই সূত্রটা আমাদের গেল আর কি। হ্যাঁ, এগুলো সমান্তর ধারারী টাইপের অঙ্ক, কিন্তু আলাদা আসে আর কি। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর দেখেন এটার আবার আরেকটা রূপ আছে। এটার আবার আরেকটা রূপ আছে, বর্গ, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার। এটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে বর্গের যোগফল। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এটা হচ্ছে এই সংখ্যাগুলোরই বর্গের যোগফল আর কি। এই সংখ্যাগুলোরই কিসের যোগফল, বর্গ আকারে থাকলে কি যোগফল হবে আর কি। ঠিক আছে, এখন আপনাকে বললো যে এইটা আবার অত বেশি আসে না, হ্যাঁ, 100 200 আসে না, এটা ছোট ছোট আসে। যেমন একটা অঙ্ক আছে 31 পর্যন্ত আসছে, যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা কোশ্চেন। হ্যাঁ, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে আচ্ছা ধরেন 10 স্কয়ার ইকুয়াল টু হোয়াট, ছোট ছোট আসে, অল্প সংখ্যক 10 স্কয়ার। তাহলে আমি এই সূত্রে এবার বসাই, এই সূত্রটাই বসান এখানে। তাহলে এই সূত্রটা যদি আমি বসাই, তাহলে n এর মান কত, n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু কত, 10, n ইকুয়াল টু 10। তাহলে এখন আমি এই সূত্রটায় অঙ্ক বসাই, এই যে 10 ইনটু 10 প্লাস 1 ইনটু 2 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে 6 10 ইনটু 10 আর 1 11। ওকে, এখানে 10 দ্বিগুণে 20 আর 1 21। ঠিক আছে, আচ্ছা 2 দা কাটলে 3,
2 দা কাটলে 3, 2 দা কাটলে 5, 3 দা কাটলে 7, ঠিক আছে? তাহলে আসবে কত? 5 11 55 আর হচ্ছে 7, আচ্ছা 5 11 55 আর হচ্ছে 7, 55 আর 7, 5 7 35 এর 5, আর থাকে আমার কত? 3, 5 7 35 আর 3 38, 385, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাই সেগুলোর বর্গের যোগফল হচ্ছে কত? 385, 385। অ্যাক্টিভ বয় কেটা আবার, হ্যাঁ? এই আরেকজন অ্যাক্টিভ বলতেছেন, আপনি কি তাহলে ইনঅ্যাক্টিভ নাকি? হ্যাঁ, সবারই অ্যাক্টিভ থাকতে হবে। আমি তো দাঁড়াই আছি, এই যে মানে আমার কিন্তু বসার চেয়ার নাই। আমি এই ক্লাস যতক্ষণ জগৎ হইতেছে তারও আধা ঘন্টা আগে থেকে মোটামুটি দাঁড়ানো, এই সেটিং ফিটিং মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়ানো। তা আমি যদি অ্যাক্টিভ থাকি, আপনি কেন অ্যাক্টিভ থাকবেন না বলেন? আচ্ছা, তাহলে এই দুইটা গেল, হ্যাঁ? এবার 3 নাম্বার সূত্র দেখেন। 3 নাম্বার সূত্র দেখেন। 3 নাম্বার সূত্র দেখেন, কিউবের সূত্র। 3 নাম্বার 3 সূত্র, a কিউব b কিউব c কিউব ডট 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 প্লাস হচ্ছে n কিউব। এটার কি সূত্র? তাহলে যোগফলের সূত্র। এটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার উপরে স্কয়ার। জাস্ট ওই 1 2 3 এর যেটা ছিল তার উপরে স্কয়ার হবে। এখন আপনাকে একটা দেই, a কিউব b কিউব 3 কিউব প্লাস ডট 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 ধরেন 20 কিউব ইকুয়াল টু হোয়াট? কেমনে নির্ণয় করবেন? এখন যদি আপনি ক্যালকুলেটর ইউজ করেন তো জীবনও বাঁচবেন না। আর আমাদের সমত ধারার যে সূত্র আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু 2, এটা দেখি সম্ভব না। তখন আপনাকে এই সূত্রের সাহায্য নিতে হবে, হ্যাঁ? এই জন্য এই অঙ্কগুলো আলাদা পড়াইলাম। তাহলে এই সূত্র বসান, হ্যাঁ? তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 20, n এর মান 20, এখানে বসান 20 ইনটু 20 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে স্কয়ার। তাহলে কত হবে? 20 ইনটু 20 আর 1 21 ভাগ হচ্ছে 2, তার উপরে স্কয়ার। তাহলে দেখেন এটা কাটলে হবে কত? 10, 10 আর 21 গুণ করেন, 21 আর 10 এ 210, তার উপরে স্কয়ার। তাহলে কত হবে? 0 0, 21 স্কয়ার মানে কত? 441 না? দেখেন তো উত্তর এটা কিনা। দেখেন তো উত্তর এটা কিনা, নাকি আমার ভুল হইলো? উত্তর কি ঠিক আছে? হ্যাঁ, 4410 হলো কার? আবার শূন্য দুইটা হবে না? এই স্কয়ার করলে কি হয়? ডান দ্বিগুণ হয়। স্কয়ার করলে দুইটা শূন্য, আর 21 কে স্কয়ার করলে 441। এভাবে করবেন। স্কয়ার করলে এই শূন্য কে স্কয়ার করলে হবে দুইটা শূন্য, আর 21 কে স্কয়ার করলে হবে 441। জাস্ট বসাই দিছি আলাদা আলাদা টেকনিক। ওকে, ঠিক আছে। এবার আপনাদের আমি একটা করতে দেই, দেখি তো এটা কে পারেন। এই এতক্ষণ যা করাইলাম সেখান থেকে একটা ব্যাংকের অঙ্ক করতে দিচ্ছি, আপনি যা করাইছে এতক্ষণে এখানে এটা করেন দেখি। এটা সিনিয়র অফিসার ABL SO কি কি আছে? the sum of all
even natural, even natural, TURAL, even natural numbers, numbers between numbers between 1 and 31 is dash, the sum of all even natural numbers between 1 and 31 is what? 31 is what? আচ্ছা, ও ও ও এটা তো আরো মজা। ও মাই গড, এটা কত হবে বলো? এটা কত হবে বলেন, এই প্রশ্নটা বলেন। the sum of all even natural, এখানে আবার একটু প্যাচ লাগাই দিছে, প্যাচ, সেটা হচ্ছে 2 4, ও আচ্ছা সরি, এখানে বলছে এই 1 থেকে শুরু করে, এখানে যেটা বলছে 1 আর হচ্ছে 31, এই 1 এবং 31 এর এই যে বিটুইন, এই কথাটা হলো বিটুইন 1 এবং 31, এই দুইটার মাঝখানে যে ইভেন ন্যাচারাল আছে, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, তাদের সমষ্টিগত। তাহলে 1 এবং 31 এর মাঝখানে কি কি আছে? 2 4 6 যোগ কত পর্যন্ত আসবে? 30 পর্যন্ত। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনাকে 2 থেকে 30 পর্যন্ত এই সংখ্যাগুলা চাইছে, যোগফল চাইছে। এখন আপনি কোন সূত্র ব্যবহার করবেন? আপনি কোন সূত্র ব্যবহার করিবেন? বলি ফেলান, পড়েন দেখি। আচ্ছা, এই অঙ্কটা ওই ওই এই সূত্র ব্যবহার দিয়ে করবেন। হ্যাঁ, এটা ব্যবহার করেন, এটা ব্যবহার করলে হবে। কারণ হচ্ছে আমরা যে অঙ্কগুলা করে সূত্রগুলো লেখাইছিলাম 1 + 2 + 3 ... n, হ্যাঁ, এর মধ্যে কোনো গ্যাপ ছিল না, ক্রমিক ছিল, এগুলা ছিল কি ক্রমিক, ঠিক আছে। বাট এটা কিন্তু ক্রমিক না, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে। হ্যাঁ, এখন আপনাদের বইগুলোতে এটার একটা শর্টকাট পাবেন, মানে জোড় সংখ্যাগুলোর যোগফল। হ্যাঁ, কিন্তু ওই শর্টকাট না আপনার মনে থাকবে না। হ্যাঁ, ওই শর্টকাট আপনি পড়লে সব অঙ্ক হবে না। সো আমি ওই শর্টকাটের কথা আপনাকে বললাম না, যে সূত্রতে অঙ্ক হবেই সেটা বলে দিছি। যদি এই যে এই সূত্রতে অঙ্ক করে ফেলেন, এই সূত্রতে অঙ্ক করলে হয়ে যাবে, ঠিক আছে, এই সূত্র অঙ্ক করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর মান কত আসবে? ও এখন আচ্ছা, এখানে আবার ঝামেলা আছে, দেখেন কি ঝামেলা, দেখেন। আচ্ছা দেখেন, অঙ্কটা করে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 1 থেকে 31 এর মধ্যে জোড় সংখ্যা কি কি আছে? 1 থেকে 31 এর মধ্যে জোড় সংখ্যা আছে 4, 6 যোগ হচ্ছে 30, ঠিক আছে। এটার a এর মান 2, d এর মান হবে 4 - 2, 4 থেকে 2 গেলে 2। এখন এখানে কয়টা পদ আছে, n এর মান কত এটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নেই এটাকে আমরা n তম পদ ধরে নেই। আচ্ছা দেখেন, ধরি
আচ্ছা ধরি, আচ্ছা ধরি, হ্যাঁ আচ্ছা ইংরেজি অঙ্ক তো, আচ্ছা লেট n তম পদ, এটাকে আমরা 30 ধরে নিই। n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 30। এর মান কত 2, n মাইনাস 1, d এর মান কত 2 ইকুয়াল টু 30, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন দেখেন n মাইনাস 1 ইন্টু 2, এই 2 এর পাশে গেলে কত হবে 28, 2 দিয়ে কাটলে হবে কত 13, তাহলে 13, হ্যাঁ। তাহলে n ইকুয়াল টু এই যে 1 আছে 1 আবার যোগ হবে, তাহলে কয়টা হবে 14। তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে, 14টি পদ আছে। কয়টি পদ আছে, 14টি পদ আছে। n এর মান পেয়ে গেছি, তাহলে এখন আমরা নির্ণয় করব। অতএব সামেশন, অতএব সাম ইকুয়াল টু, সূত্র কি n ইনটু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আবার বলি, বইতে এটার একটা শর্টকাট আছে, শর্টকাট আপনার মনে থাকবে না, পরে অঙ্কই পারবেন না, ঠিক আছে। তার থেকে এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা n এর মান হচ্ছে 14 ভাগ 2 2 ইনটু এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 14 বিয়োগ 1, d এর মান 2, কাটাকাটি করলে হবে 7 আর 4 যোগ এখানে 13, 13 থেকে 13 ইনটু 2 26, 13 ইনটু 2 26, ওকে। তাহলে 7 ইনটু 26 আর 4 হচ্ছে কত 30, তাহলে 3 7 21 210। এইভাবে অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স নাই, নো চান্স। লিখে রাখেন, এটা রিটেন 15টি। ও শিট, 14, হ্যাঁ 14 আর 1 15, দেখছেন অবস্থা। আচ্ছা তাহলে এখানে হবে 15, সরি, হ্যাঁ তাহলে হবে 15 বাই 2, এখানে হবে 15, হ্যাঁ 15। তাহলে আচ্ছা এই অংশটা আবার করে দেই, ভুল হয়েছে আমার, হ্যাঁ সরি। 15 বাই 2, এখানে হবে 6 প্লাস 14 ইনটু 2 28, 28। তাহলে 15 বাই 2 ইনটু 28 আর 4 32, 2 দিয়ে কাটলে হবে 16 দ্বিগুণে 32, 15 15 হচ্ছে 225 আর 15 240। উত্তর কি 240, 240। ঠিক আছে 240। ওকে, তাহলে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবেন, হ্যাঁ। আর বীজগণিতের আপাতত ইয়াতে নাই ক্লাস, আর আপাতত বীজগণিত নাই। আর হচ্ছে বীজগণিতের কিছু টপিক আছে, যেমন হচ্ছে গড়, পরিসংখ্যান, মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ আছে, হ্যাঁ ওইটা আমি আলাদা করাবো। মানে বীজগণিত যে পিওর বীজগণিত, এই যে 5টা টপিক মানে লেকচার করাইলাম, এটাই বীজগণিতের লেকচার। আর কিছু যেটা থাকবে, গড় আছে, তারপরে হচ্ছে পরিসংখ্যান থেকে কিছু অঙ্ক আসে, আর মেন্টাল অ্যাবিলিটি কিছু ম্যাথ আসে, হ্যাঁ ওইটা আমি আলাদা ক্লাসে করাবো। বেসিক বীজগণিত এতটুকুই কমপ্লিট। এবং আগামী সপ্তাহে আপনাদের শুক্র বা শনিবার হচ্ছে ধরে রাখেন যে আপনাদের এক্সাম হবে, হ্যাঁ আমি যেগুলো করাইলাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর রেগুলার ক্লাস, কালকে ক্লাস আছে, আবার বলে রাখি যারা নতুন, আমাদের রবি থেকে বৃহস্পতি, হ্যাঁ টানা ক্লাস 5 দিন হবে, ঠিক আছে। আচ্ছা আপাতত এই সপ্তাহে আর ম্যাথ ক্লাস হবে না, আপনাদের আরো কিছু ক্লাস বাকি, সোমবার বুধবার ইংরেজি হয়। আর বাকি যে দিনগুলোতে আছে আমি অন্য সাবজেক্টগুলো নেব, আইসিটি নিতে পারি, আইসিটি ক্লাস হবে, চেষ্টা করবো আমি আইসিটি নেওয়ার আর কি, ঠিক আছে। সো ম্যাথ সুন্দরভাবে এই বীজগণিতের 5টা টপিক নোট করে রাখবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।